নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি ডং করে বাজিয়ে দাও, তাহলে প্রতিটি ভিডিওর আপডেট পাবে। আজ ব্লগটি হচ্ছে চন্দননগর ট্রিপ নিয়ে। আমরা চন্দননগরে গিয়ে কোথায় কোথায় ঘুরেছি, কেমন কী খাওয়া দাওয়া করেছি, কেমন কী মজা করেছি এবং অবশ্যই সূর্যকুমার মোদকের মিষ্টি দোকানে মিষ্টি কিনেছি, সেগুলো নিয়েই রয়েছে এই ব্লগ। রবিবার শীতের দুপুরে আমরা চলে যাচ্ছি চন্দননগর। অনেক দিনের ইচ্ছা ছিল চন্দননগর ট্রিপ করব, তো হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে যাব চন্দননগর। সেখানে চন্দননগর ঘাট থেকে শুরু করে পাতালবাড়ি অনেক কিছু দেখার ইচ্ছা আছে, দেখি কতটা কী করতে পারি। একবার ঘুরে আসি চন্দননগর এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। ঠিক দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছে গেলাম চন্দননগর স্টেশন। গত 2-3 দিন ধরে যে হাড় কাঁপানো ঠান্ডা দিয়েছিল সেই সময়টায় অতটা ঠান্ডা ছিল না যখন আমরা চন্দননগর যাই। স্টেশনে পৌঁছেই 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে পৌঁছে যেতে হবে রানীর ঘাট। সেই রানীর ঘাট মানে স্ট্র্যান্ড রোড, চন্দননগরের জনপ্রিয় স্ট্র্যান্ড রোড। আর দেখো এখানে এখনও অটোয় সামনে 4 জন বসে। তো আমরা পৌঁছে গেলাম রানীর ঘাট। বেশ নির্মল একটি শহরে এসে পৌঁছে আমাদের মন ভীষণ ভালোই হয়ে গেল, কারণ চারদিকে গাছপালা এবং আকাশে একটু কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন পরিবেশও ছিল। রানীর ঘাটে এই সেই কালী মন্দির, সেখানে পুজো চলছিল। আমরা সেখানে দেবী প্রতিমাকে প্রণাম করে শুরু করলাম আমাদের আজকের দিনের যাত্রা। এবং রানীর ঘাটে এই সুন্দর সুন্দর পুরনো দিনের দালান, তার ফাঁক থেকেই গঙ্গাকে দেখতে পাওয়া যাচ্ছে। কাছেই রয়েছে ওমেন্স পলিটেকনিক কলেজ। গুড়িয়া বলল যে ওর এক বান্ধবী এখান থেকে নাকি পড়াশোনা করেছে, সে এখন চাকরি করছে। আর গঙ্গার ধার দিয়ে এই বাঁধানো রাস্তা এবং পাশে পরপর রয়েছে সাব ডিভিশনাল কোর্ট থেকে শুরু করে ঘাট। এই ঘাট দিয়ে তুমি ওই পারে জগদ্দল যেতে পারবে, যদিও তখন ওখানে কাজ চলছিল। এটা হচ্ছে জেল, কারেকশনাল হোম। দেন এই যে পারে বিভিন্ন রকম সিট করা রয়েছে, সেই চেয়ারে বসে তোমরা বিকালবেলা বলো সকালে বলো রেস্ট নিতে পারবে, গল্প করতে পারবে, পরিবেশটা এনজয় করতে পারবে। এবং এখানে স্কুল কলেজও রয়েছে পাশাপাশি, একটার পর একটার সাথে একটা লাগোয়া। এবং এই যে স্থাপত্যটি দেখতে পাচ্ছ, দেখে আমাদের মনে হয়েছে এর ভেতরে হয়তো কোনো কিছু ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে, বাট আমরা হয়তো মিস করে যাচ্ছি। লোকজন জিজ্ঞাসা করলাম, বলছে এটা থানার অন্তর্গত। তো আমরা বললাম ভুল করে থানায় ঢুকে পড়ছি। তো আস্তে আস্তে বেশ এগিয়ে যাচ্ছি আরও। দেখতে দেখতে চোখে পড়লো রবীন্দ্র ভবন, অনেকটা আমাদের মহাজাতি সদন বা নজরুল মঞ্চ এই টাইপের। এখানে অনুষ্ঠান গান বাজনা হয় এবং দেখলাম 28শে জানুয়ারি জি বাংলা সারেগামাপা খ্যাত অ্যালবার্ট কাবোর অনুষ্ঠান রয়েছে। তো তোমরা যদি কেউ দেখতে ইচ্ছুক থাকো, অনুষ্ঠানটা উপভোগ করতে অবশ্যই চলে যেতে পারো। দেখতে দেখতেই চন্দননগর কলেজ, ওদিন রোববার ছিল বলে বন্ধ ছিল, বাট পুরনো দিনের দালান বাড়ির মতো দেখে আমাদের ভীষণ ভালো লাগলো। এবং কলেজটা ভীষণ বড়, দেখো কত বড় একটি কলেজ। আমার মনে হয় ভীষণ জনপ্রিয় একটি কলেজ এই অঞ্চলে। দেখতে দেখতে চলে গেলাম এই সেই তোরণের সামনে, যেটা ভীষণ জনপ্রিয় এবং এর সঙ্গে এখানে ফটো তোলা হয়, ফটো সেশন করতে পারো। এবং সামনে দেখতে পাচ্ছ প্রি ওয়েডিং চলছে আমরা যখন গিয়ে পৌঁছাই। এবং প্রচুর বয়স্ক মহিলা থেকে শুরু করে অনেক পরিবার এসে এখানে গল্পগুজব করছে, ফটো তুলছে, সময়টা এনজয় করছে। আমরাও সময়টা এনজয় করছি। এবং সামনেই বিস্তৃত গঙ্গার সামনে গুড়িয়া ফটো তুলেছে অনেক। এই চন্দননগর নামের পেছনে অনেক রকম তত্ত্ব রয়েছে। কেউ বলে যে গঙ্গার পাড়টি অনেকটা চাঁদের মতো, তাই জন্য এর নাম চন্দননগর। কেউ বলেন যে এখানে চন্দন বা স্যান্ডেলউডের ব্যবসা হতো, বাণিজ্য হতো, তো তার মেজর হাব ছিল এই চন্দননগর, তো সেই নাম থেকে চন্দননগর নাম আসতে পারে। কেউ বলে দেবী চণ্ডীর নাম থেকে চন্দননগর এসছে। তবে একে আগে ফরাসডাঙ্গা বলা হতো, ফরাস মানে ফ্রেঞ্চ এবং ডাঙ্গা মানে ল্যান্ড। তো আমরা বুঝতে পারছো যে ফরাসিদের উপনিবেশ এই অঞ্চলে ছিল, তাই পূর্বদিনে এই অঞ্চলকে ফরাসডাঙ্গা নামেও ডাকা হতো। তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। ডান দিকে বাদিকে প্রচুর ফুচকা স্টল, প্রচুর মানুষেরা দুপুর 12টা-1টার সময়ও খাচ্ছে এবং ভীষণ ভালো টেস্টি ছিল। আমরা একটা জায়গা সিলেক্ট করে ফুচকা খেয়ে নিলাম, কারণ গুড়িয়ার বরাবরই ফুচকা ফেভারিট। দেন আরেকটু হাঁটাচলা করে দেখলাম কলেজের পাশেই এখানে মহাভারতের কৃষ্ণ অর্জুন রথে চাপা যে মূর্তি, যে স্ট্যাচু, সেটাও দেখে আমার ভীষণ ভালো লাগলো। ধীরে ধীরে আরেকটু এগিয়ে চলেছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেক্রেড হার্ট চার্চ, চন্দননগর চার্চ নামে যেটা পরিচিত। এবং সেই রাস্তার দুপারে প্রচুর খাবার স্টল আছে, তোমরা সেখানেও খাওয়া দাওয়া করতে পারো। অভিনন্দন থেকে শুরু করে দ্য কফি হাউস, জমজম বিরিয়ানি, যদিও আমরা এখানে খাইনি,
তবে শুনেছি মোটামুটি ভালো। আর এর উল্টো দিকেই রয়েছে যে থাপাস, মোমো সেন্টার থেকে শুরু করে বহু কিছু। হঠাৎ চোখে পড়লো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অফিস, সেটা দেখে ভালো লাগলো কারণ আমি নিজেও একজন ডাক্তারবাবু। সামনেই দেখলাম চার্চ, সেক্রেড হার্ট চার্চ, তখন বন্ধ ছিল যখন আমরা পৌঁছাই, তখন দুপুর 2টো বাজে। তো আমরা কিছু ফটো সেশন শ্যুট করে আমরা চলে এলাম এবং বিকেল 4:30 সময় আবার খুললো। তো সেই সময় আমরা আসবো বলে প্ল্যান ঠিক করলাম। দীর্ঘ পথ চলার পর এবার পিপাসা পেয়েছে, তো গলা ভিজিয়ে নেওয়ার জন্য অবশ্যই হেলদি জিনিস ট্রাই করতে হবে। কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমরা খাইনি, দেখে নাও। আমরা ট্রাই করলাম একদম নারকেলের জল, ডাবের জল এবং মালাই দেওয়া। ডাব কাকু আমাদের অপশান দিল মোটা মালাই না পাতলা মালাই। আমরা বললাম পাতলা মালাই, একটু মোটা মালাই হলে বেটার হয়। তো এতটাই মোটা যে মনে হচ্ছে 2 দিন বাইরে থাকলে নারকেল হয়ে যেত। তো জলটা ভীষণ মিষ্টি ছিল, আর নারকেলের মালাই অবশ্যই বুঝতে পারছো একটু মোটা মালাই। তো গুড়িয়া অতটা খেতে পারেনি, আমাকে সেই খেতে হয়েছে এবং পেট তো ভরে যাওয়ার জোগাড়। কতটা মোটা মালাই দেখতে পাচ্ছ তো। গঙ্গার ধারে কিছুক্ষণ রেস্ট নিয়ে হাওয়া খেয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম। তো দেখলাম একজন মানুষ ফুলে সাজিয়ে নিয়ে বসেছে, অনেক রকম ফুল। ধীরে ধীরে এগিয়ে চলেছি, সামনেই পৌঁছে গেলাম ডুপ্লে প্যালেস। ডুপ্লে সাহেব একজন ফ্রেঞ্চ, যিনি এখানে গভর্নর ছিলেন সেই সময়ে, তার নামে এই প্যালেস। এবং এই প্যালেসটা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাকোয়ার করে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যাকোয়ার করে নিয়েছে এবং এটা এখন পর্যটন স্থান হিসাবে খুব উল্লেখযোগ্য। ভেতরে প্রবেশ করলাম, পাথরের রাস্তার ভেতর দিয়ে প্রবেশ করেছি এবং দুদিকে ওয়েল মেনটেন্ড গার্ডেন দেখতে পাচ্ছি এবং এই সেই ডুপ্লে প্যালেস। আর দেখতে ভালো লাগলো, ওপরে অশোক স্তম্ভ রয়েছে এবং ওপরে জাতীয় পতাকা উড়ছে। আর অ্যাজ ইউজুয়াল পিওর ডগ লাভার বলতে যা বোঝায় গড়িয়া তাই। সেখানে কিছু ছোট্ট পাপিসকে দেখে তাকে আদর করতে শুরু করলো এবং তারাও ভীষণ খুশি হচ্ছিল। তো ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করলাম। এই সেই টিকিট কাউন্টার যেখানে পার হেড 5 টাকা করে টিকিট এবং ফরেনার্সদের জন্য 20 টাকা করে টিকিট কেটে নিয়ে আমরা এবার ভেতরে প্রবেশ করব। এর একটা স্পেশালিটি আছে, টিকিট কাটার সাথে সাথেই আমাদের হাতে একটা চাবি ধরিয়ে দিল, বললো চলে যাও ওই সেই লকার আছে, সেই লকারে তো আপনাদেরকে ব্যাগ এবং মোবাইল সব ভেতরে রেখে প্রবেশ করতে হবে। তার মানেই বুঝতে পারছো কোনো রকম ফটো তোলা যাবে না। এই যে মিউজিয়ামের ভেতরে রয়েছে ভাস্কো দা গামা কোন পথ দিয়ে, কোন রুট দিয়ে ভারতে এসছে, ভারত মহাসাগরকে তারা সে এক্সপ্লোর করেছিলেন, সেই পথগুলো রয়েছে। তারপরে রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্রকারিজ আইটেমস এবং যে সমস্ত ডাইনিং টেবিল, চেয়ার বড় বড়, সেগুলো সুন্দর করে সাজানো রয়েছে। ডুপ্লে সাহেবের বেড ভীষণ উঁচু ছিল। আমি ভাবলাম যে এত উঁচু, আমি ভাবলাম যে ওনারা অনেক লম্বা হতেন হয়তো, তাই জন্য এই হয়তো তারা সুন্দরভাবে বসতে পারবেন, শুতে পারবেন। তারপর দেখলাম না, অন্য পাশে একটা রয়েছে সিঁড়ি দিয়ে তাকে উঠতে হবে, সিঁড়ি দিয়ে ওনাকে উঠতে হবে সেই খাটে ওঠার। আমাদের বেশ ভালো লাগলো। বিভিন্ন রকম আয়না রয়েছে সেই সময় যারা ইউজ করতেন, বিভিন্ন পাথরের স্কাল্পচার, গৌতম বুদ্ধের মূর্তি থেকে শুরু করে মহিষাসুর মর্দিনী রূপ, সমস্ত কিছু রয়েছে। এই ভিডিওগুলো তোলা যায়নি, তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ভেতরে কী কী আছে। তোমরা আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে। এবং কোন সময় কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন তৈরি হয়েছে, 1599, ইন দ্য ইয়ার অফ 1599। পর্তুগিজরা তার আগে আসে 1537, তারপরে ডেনিশরা এবং ফ্রেঞ্চরা লাস্ট আসে 1664। সেই সময় তারা কখন এসছে, তারা কীভাবে উপনিবেশ বানিয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমি এখানে লক্ষ্য করলাম, যে বিভিন্ন জায়গায় ফ্রেঞ্চ ভাষায় লেখা রয়েছে এবং যে সংগ্রহশালা জিনিসপত্রগুলো, তাতে লেখা কোথাও চন্দননগর নয়, লেখা চাঁদের নগর, মানে চাঁদের নগর। এটা আমার স্ট্রাইক করলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মিউজিয়ামের বাইরে এসে ব্যাগ এবং মোবাইল ফোন কালেক্ট করে নিয়েছি, দেন বাইরেটা ঘুরে দেখছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। আপন মনে বসে ডুপ্লে প্যালেসে হারিয়ে গেছে মনে হচ্ছে। দেখি তো জিজ্ঞাসা করে, কি গো এই যে কি খোয়া চাঁদের মতো খয়ে গেলে নাকি ডুপ্লে প্যালেসে? আমি সেই ফ্রেঞ্চ পিরিয়ডে ফিরে গেছি আবার। মনে হচ্ছে আমার আশেপাশে সব ফ্রেঞ্চ লোকজনই ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা,
ভারতের স্বাধীন হওয়ার পরেও এটা কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে ছিল না, এটা ফ্রেঞ্চ উপনিবেশ ছিল। এটা মানে 1950 সালে এখানে একটা ইলেকশন হয়েছিল, কারণ এখানকার মানুষদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে তারা এখানে থাকতে চায়, মানে ফ্রেঞ্চ গভর্নমেন্টের আন্ডারে থাকতে চায় নাকি ইন্ডিয়ার সাথে যুক্ত হতে চায়। তখন তারা বলেছিল অফকোর্স অত দূর থেকে একটা উপনিবেশ মেনটেন করা কোনোদিনই পসিবল না, ইন্ডিয়ার আর যদি সেটা না হতো তাহলে এটা ফ্রেঞ্চ, আমরা ফ্রেঞ্চ ঘুরতে আসতাম, তাহলে মাঝে মাঝে ট্রেনে করে হাওড়া থেকে ফ্রেঞ্চে ঘুরতে আসতাম চন্দননগর। ফ্রেঞ্চ নয়, মানে ফ্রেঞ্চ লোকজনদের ফ্রেঞ্চ বলা হয়, বাট ফ্রান্স মানে ফ্রান্সের একটা ছোঁয়া পেতাম ট্রেনে করে। এখনো অনেক অনেক চারদিকে মানে ওরা যে ছিল, ওদের এই আর্কিটেক্ট, এই যে সমস্ত স্ট্রাকচার, এই পিলার, ওদের কথাই মনে করায়, তাই না? দীর্ঘ 1 ঘন্টা ডুপ্লে প্যালেসে কাটিয়ে আমরা ধীরে ধীরে পথ চলতে চলতে এগিয়ে চললাম সেক্রেড হার্ট চার্চের দিকে, অর্থাৎ চন্দননগর চার্চের ভেতর। সেখানে সুন্দর ওয়েল মেনটেন গার্ডেনিং একদিকে, অন্যদিকে রয়েছে কিছু মডেল। সেই মডেল তোমরা এখনই দেখতে পাবে, এবং সুন্দর সুন্দর ফুল। এই সেই মডেলের কথা বলছিলাম যেখানে যীশুখ্রিস্ট যে জন্ম হয়েছিল সেই সময়কার ফটো বা সেটাকে তুলে ধরার চেষ্টা হয়েছে, এবং আরও অনেক স্থাপত্যকলা রয়েছে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি 1691 সালে তৈরি হওয়া এই সেই চার্চ, যেটা ফ্রেঞ্চরা আমাদেরকে উপহার করেছে এবং আমরা সেটাকে এখন উপভোগ করছি। তো তখন বাজে প্রায় 4:45, চার্চে খুব একটা লোকের ভিড় ছিল না। ধীরে ধীরে আমরাও এগোলাম, ভেতরে প্রবেশ করলাম। 5টা 5:30 নাগাদ হওয়ার কথা প্রার্থনা। আমরাও গিয়ে ভেতরে কিছু ফটো তুললাম এবং আমাদেরকে বিভিন্ন রকম কাগজ লিফলেট দিল। চার্চে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু খাওয়া দাওয়ার জন্য, কারণ ভরপেট কিছু আমরা খাইনি। চার্চের ঠিক পেছনে অবস্থিত বলাই ফাস্টফুড সেন্টারে আমরা পৌঁছে গেছি, এবং আমরা জানতাম যে এখানে ভীষণ ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। আমরা অর্ডার করেছিলাম 120 টাকা দামের একটা ফিশ কবিরাজি এবং চিকেন পকোড়া, যেটা 30 টাকা পার পিস। প্রতিটাই ভীষণ সুস্বাদু এবং এতটাই টাটকা এবং ক্রিস্পি ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে। এবং যে ফিশ কবিরাজিটা আমরা নিয়েছিলাম সেখানে মাছের পিসটা এত বড় ছিল যেটা ন্যাচারালি হয় না, এটা মেনটেন করেছে। দেন অবশ্যই ঝাল খাওয়ার পরে মিষ্টি, এবং চন্দননগরে এসে সূর্যকুমার মোদকে মিষ্টি নেব না, এটা অন্যায়, ভগবানও মেনে নেবে না। তো সেই দোকানে আমরা অবশেষে পৌঁছে গেছি। বিভিন্ন সারি সারি মিষ্টি, কোনটা ছেড়ে কোনটা নেবে, এবং এদের আইকনিক জল ভরা তালশাঁস, ছানার পায়েস থেকে শুরু করে সব রকম কালাকাঁদ সব কিছু রয়েছে। আর রয়েছে লট চমচম এবং ক্রিম চমচম। তো আমরা নিয়ে নিয়েছি জল ভরা তালশাঁস, 45 টাকা দাম প্রায়, কিন্তু ভীষণ ভালো। এবং এর যেটা আইকনিক সেটা হচ্ছে এর ভিতরে খেজুরের গুড়, অরিজিনাল খেজুরের রস বা গুড়, সেটা কিন্তু স্টাফড অবস্থায় থাকে। তো আমাদের ভীষণ ভালো লেগেছে এবং বাড়ির জন্য নিয়ে এসেছিলাম এবং 7 দিন ধরে খেয়েছি। ভীষণ টেস্টি। চন্দননগরে এলে এই সব জায়গাগুলোকে তোমরা অবশ্যই এক্সপ্লোর করবে, ভীষণ ভালো লাগবে। শীতকালে এখনও টাইম আছে, একবার এসে ঘুরে যাও। আর এই মিষ্টি দোকানে এসে একবার অবশ্যই তোমাদের চরণধুলি দিও। ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। খুব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।